নমস্কার, কেমন আছেন সবাই? টিএসএলটি ব্লগসের নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। বড়দের অনেক অনেক প্রণাম জানাই, সেই সঙ্গে জানাই ছোটদের অনেক অনেক ভালোবাসা। বাড়ির প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছে, আমরাও খুব ভালো আছি। প্রত্যেক বছরের মতো এই দিনটাতে আমি অনেক অনেক খুশি। লোকে বলে ওই মা, ঠাকুমা, কাকিমা একটা মেয়ের জীবনে পূর্ণতা পায় তখনই যখন ওই মেয়েটা বাবা বাড়িতে থাকে, বাবা মায়ের বাধ্য হয়ে চলতে, যখন শ্বশুর বাড়িতে এলো স্বামী, শ্বশুর, শাশুড়ির কথা শুনে চলতে, আর তারপর আসে ভগবানের আশীর্বাদে মা হয়ে। দিনটি ছিল জুলাইয়ের 13 তারিখ, আষাঢ়ের 29 সকাল 7টা বাজতে 15 মিনিট মতো বাকি। ঈশ্বরের অনেক আশীর্বাদে আমার ছেলেকে আমার কাছে দিয়েছিল ভগবান। আজ সেই দিনটি ছিল আমার ছেলের জন্মদিন। সকালবেলা ঠাকুরের পুজো পাঠ শেষ করে তারপর চলে এসেছি। প্রণাম করার পরে আশীর্বাদ করার জন্য যে থালাতে ধান, দুর্ব ওই সমস্ত দেওয়া হয়, ওগুলো একটু আয়োজন করতে। বেশি ফুলটা আমি তুলে নিয়েছি, তাই কিছু না ফুল দেখতে, রজনীগন্ধার কুড়িগুলো আমি তুলে নিয়েছি। তারপর মনে মনে ভাবছি ওই ঠাকুরের আসনে যে সমস্ত ফুলগুলো আছে ওগুলোই দিলেই হবে। আমার ছেলে 2-3 দিন আগে থেকে আমাকে বলছে, আমরা সাধারণত কি করি সকালবেলা ছেলে মেয়েদের ওই বিছানা থেকে তোলার সময়, উঠে পড় বাবু, উঠে পড়, বেলা হয়ে গেছে, পড়তে বসবি। ওর ডাক নাম হচ্ছে রণ, আমি ওকে বাড়িতে এমনি কচি বলেই ডাকি। কচি, উঠে পড়, বেলা হয়ে গেছে। ও আমাকে 2-3 দিন আগে থেকেই বলছে যে জন্মদিনের দিন তুমি আমাকে হঠাৎ করে কচি বলবে না, আগে বলবে যে শুভ জন্মদিন কচি, উঠে পড়। আমাদের জন্মদিন মানে পায়েস তো থাকবেই। আজকে আমি চিনিটা বাদ দিয়ে মিছরি দিয়েই পায়েসটা রান্না করছি। ওদিকে কড়াইতে হালকা করে কাজু তুলে নিয়েছি। আমি বেশ মনের আনন্দেই পায়েসটা রান্না করছি, আর বেশ কিছুটা কিশমিশ জলে ভালো করে ধুয়ে নিয়েছি। ও মা, কিছুক্ষণ পরে গিয়ে দেখি অনেকটা পদ আমি পেরিয়ে এসেছি। তারপরে দেখি যখন আমার ক্যামেরাটাই অন করা হয়, কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েই পায়েসটা রান্না করেছিলাম। পরিমাণ হিসাবে নিয়েছিলাম আমার হাতের 6 মুঠো, 3 লিটার 4 লিটার মতো দুধকে আমি বেশ ভালো করে ঘন করে নিয়েছিলাম। খুব অল্প পরিমাণ কড়াইতে একটু রেখেছিলাম হালকা গরম অবস্থায়। 3-4 প্যাকেট মতো আমি গুঁড়ো দুধ মিশিয়ে দিয়েছিলাম। তবে চালটাকে আমি প্রথম অবস্থায় একবারই জল দিয়ে খুব ভালো করে ধুয়েছিলাম, কিন্তু বারবার জল দিয়ে ধুলে ওর গন্ধটাই চলে যায় চালে। তারপর ধুয়ে ঘি দিয়ে মাখিয়ে রেখেছিলাম ওই 10-15 মিনিটের মতো। তারপর ভাত যেভাবে হয় জল দিয়ে আমি কিছুটা সময় ফুটিয়েছিলাম, তবে বেশি পরিমাণ জল নয়, একটু ভালো মতো ফেটে যেতে অন্যান্য উপকরণগুলো একের পর এক দিয়ে দিয়েছি। আমার ছেলের জন্মদিনে এত কিছু সন্ধ্যের সময় রান্না করার জন্য আমি প্রস্তুত ছিলাম না, পায়েসের জন্য প্রস্তুত ছিলাম। ঠিক আছে, জন্মদিনে এটা ওটা পদ রান্না করতে আমার ভালো লাগে। ওর দিদিভাই, ওর পিমনি না এলে একটু একটু মনটা আমারও খারাপ লাগে। সবাই এলে একটু আনন্দের সহিত কাজগুলো করা যায়। আর ভাইয়ের জন্মদিনে দিদিভাই না এলে হয়, যেহেতু স্কুল টুল খোলা ছিল, ওরা আসবে কি আসবে না সেভাবে কোনো ঠিক ছিল না। তারপর শেষমেশ সিদ্ধান্ত করলো যে ওরা আসবে, তাই আমি আমার বাবা বাড়িতে ফোন করলাম আমার ভাইকে, ভাইকে তুই সন্ধ্যেবেলা আসবি? ও বললো আচ্ছা। তড়িঘড়ি করে আমিও কাজে ঝাঁপিয়ে পড়লাম। তবে আমি একা নই, আমার ব্যস্ততার খবর শুনলে আমার যা আসে, আমার বাড়ির কাছেই ওর বাড়ি। আসার আগে আগে আমি টুকটাক কাজগুলো এগিয়ে রাখছি। যে বলছি না যে সেরকম ভাবে কোনো প্রস্তুত ছিল না, রান্না করবো কি রান্না করবো। আমাদের বাড়ির ঠিক কাছেই হচ্ছে বড় বাজার। তাড়াতাড়ি করে একটু চিন্তা করে মায়ের ছেলেকে বাজারে পাঠিয়ে দিয়েছে। আমার ছেলের জন্মদিন হচ্ছে বুধবার, কিন্তু এবারে শনিবার পড়েছে, আর শনিবার দিন তো আমাদের বাড়ি নিরামিষ হয়, তাই কোনো ঝামেলা নেই। আপনার সেই কাজ মনে মনে ভাবলাম যে ওই যে ঝুরি ঝুরি করে আলু ভাজবো, তাই মেশিনের সাহায্যে ওই আলুগুলো আমি ঝুরি ঝুরি করে একটু কেটে নিয়েছি। তবে খুব ভালো ঝুরি ঝুরি করে কাটা। বাড়িতে দুটো আছে, একটা কোথায় রেখে দিয়েছি আমার খেয়াল নেই। মটরটা এখন সেদ্ধ হচ্ছে, আগে থেকে ভিজিয়ে রাখলে সেদ্ধটা একটু তাড়াতাড়ি করে হতো। ঝুরি ঝুরি করে আলুটা ভাজবো বলে বেশ কড়াইতে অনেকটাই পরিমাণে আমি তেল দিয়েছি, বাদামগুলোকে ভেজে তুলে রেখেছি। আর ওই যে ঝুরি ঝুরি করে আলু ভাজতে হলে তোমাকে আলুটাকে ভালো করে আগে ধুয়ে নিতে হবে। ধোয়ার সময় তোমাকে দেখতে হবে আলুর সাদা জলটা তোমাকে একদম পরিষ্কার করে বের করে দিতে হবে। তারপর ওই আলুগুলোকে একটু শুকিয়ে নিতে হবে কোনো একটা পরিষ্কার জায়গায় বিছিয়ে। 10-15 মিনিটের মতো রেখে তারপর হালকা আঁচে আস্তে আস্তে করে ভাজলেই রেডি ঝুরঝুরে আলু ভাজা। আমি একটু কারি পাতাও দিয়েছি। তবে হ্যাঁ, এখানে নুন হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার ভিডিওগুলো যারা দেখো তারা তো অবশ্যই বুঝতে পারো যে আমার কাজের ধরনটা একটু আলাদা, আর আমার যে ক্যামেরাগুলো করি তখন কাজগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরেই একটু করতে চেষ্টা করি। অনেক ব্যস্ততার মাঝে কাজগুলো ঠিক আমি গুছিয়ে উঠতে পারি না। ইউটিউবের এই জার্নিতে একদম সম্পূর্ণ এই পথটা আমি একাই চলতে চাই। দেখা যাক কতদিনে সাফল্য আসে। ঝুরি ঝুরি আলু ভাজা করব, তারপরে করব আলু পটলের তরকারি। ওই যে আমার অ্যাসিস্ট্যান্ট চলে এসেছে, আমার দিদি ছিলাম আমি হেড কুক, এবার আমি পদত্যাগ করছি। যেহেতু দিদি চলে এসেছে, আর আলু পটলের তরকারিতে দিয়েছে দিদি জিরে বাটা, টমেটো, আদা, নুন, হলুদ, আর একটু ব্যালেন্স করার জন্য চিনির দুদিকে দুটো কড়াই বসে একদিকে পনিরের তরকারি রান্না হবে আর একদিকে ভাত হবে। পনিরটা হালকাভাবে তুলে গরম জলে নুন চিনি দিয়ে ভেজানো অবস্থায় আছে। ওই যে পনিরের মশলাতে যা লাগে, চালমগজ দিয়েছি, পোস্ত বাটা দিয়েছি, কাজু আর অল্প চিনেবাদাম, ব্যাস ফ্লেভারের জন্য এলাচ, দারচিনি, তেজপাতা, জায়ফল, জয়িত্রী গরম তেলে একটু দিয়ে দিয়েছি অল্প পরিমাণ। একের পর এক সমস্ত মশলাগুলো কষিয়ে ওই যে পনিরগুলো আমি তুলে রেখেছিলাম
নিয়েছিলাম ভেজে, ওই জল সমেত পনিরটা ওই মশলার উপরে দিয়ে দিয়েছি। ব্যাস রেডি হয়ে গেছে আমার পনিরের তরকারি। আর করেছিলাম একটু ফ্রাইড রাইস। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমি চেষ্টা করি সবসময় আত্মীয় বন্ধু বান্ধবদের সঙ্গে একটু বেশি সময়টা কাটাতে। যদি আমি টান্নাগুলো একটু দেরি করে করতাম, এই মুহূর্তের মধ্যেও আমাকে অনেকটাই ব্যস্ত থাকতে হতো। ব্যাস এখন ঝাড়া হাত ছেলের কাছে এসে একটু আমার ছেলে কয়েক মাস ধরে অপেক্ষা করেছিল এই শুভ দিনটির জন্য। আমার ছেলের ডাকনাম তো তোমাদের বলেইছি, ওর ডাকনাম হচ্ছে রণ, আর ভালো নাম হচ্ছে দেবার্ঘ। ও দেবার্ঘ নামটা ওর পিমনিই ওকে দিয়েছিল। 1 মাস আগে থেকে ওর পিমনি দিদিভাই পিসবাবুকে তো ও নাজেহাল করেই ছেড়েছে। ওর হচ্ছে জন্মদিন হবে, ও একটা গিফট জন্মদিন আসার আগে তার আগে বুকিং করে দেয় ও কি গিফট নেবে দিদিভাইকে পিসবাবুকে। ওই যে আমার ছেলে, ও 8 বছর পূরণ করে এবছর 9 বছরে পড়বে। আমার মা আর ওই যে আমার যা, মানে ওর হচ্ছে ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করছে। আমার ছেলে 2 দিন আগে থেকে লিস্ট তৈরি করে ওর বাবাকে ধরিয়ে দিয়েছে ওর কি কি লাগবে ওর জন্মদিনে। ওর স্কুলে দেওয়ার জন্য বন্ধু বান্ধবদের চকলেট লাগবে, ও যেখানে টিউশন পড়তে যায় ওদের জন্য একটু চকলেট লাগবে, নিজের জন্য একটা কেক লাগবে, মোমবাতি লাগবে, বেলুন লাগবে। কাগজে ছোট ছোট করে লিখে দিয়ে বাবার পকেটে গুঁজে দিয়েছে। ওই 2-3 দিনে ওর যে কত লিস্ট লেখা হয়েছে তার হিসেবে। রাতে বেলা তো আমরা জন্মদিনটা পালন করেছিলাম, সারাদিনে বার যে তার দিদিভাইকে ফোন করে একদম পাগল করে দিচ্ছে যে কখন আসবে কখন। পিমনি ওকে আশীর্বাদ করছে, ও ভীষণ খুশি হয়েছে। ওর দিদিভাই পিমনি পিসাবাবু সবাই এসছে, আমরা প্রত্যেকেই খুশি হয়েছি সবার আশাতে। এখন ওর মামা ওকে আশীর্বাদ করছে, আর আমার ভাই ওর প্রণাম নিতে চায় না। আমার ভাই ওর প্রণাম নিতে চায় না, বলে কি ভাগনা হচ্ছে জগন্নাথের সমান, আমরা জোর করতেও প্রণামটা নিই। এখন যে আশীর্বাদ করছে আমার বড় ভাসুর, আমার বাপির বড় দাদার বড় ছেলে, ওর জেঠুমণি। তারপর এসছে পিসাবাবু। এবছর কি খেলনা নেবে 15 দিন আগে থেকেই পিসাবাবুকে নাজেহাল করে ছেড়েছে। 15 দিন আগে থেকেই পিসাবাবুকে ফোন করে বলছে পিসাবাবু অর্ডার দিয়েছো, অনলাইনে কবে আসবে বলছে। খেলনাটা কেমন কতগুলো আছে। সবশেষে এসছে আমার ছেলের সবচেয়ে প্রিয় বন্ধু, সবচেয়ে যাকে বেশি ভালোবাসে, ওর সঙ্গে মারামারি করে ওর দিদিভাই। কিছুতেই প্রণাম নেবে না ভাই। আমরা সবাই বললাম না আজকের দিনে তোমাকে প্রণাম নিতে হবে, ভাইকে আশীর্বাদ করতে হবে না। তারপর এসছে ওর দাদা ভাই, একে একে সবাই আশীর্বাদ করছে, তোমরাও আশীর্বাদ করো। কিন্তু ও যেন সুন্দর মনের একটা মানুষ তৈরি হতে পারে, বিপদে আপদে যেন মানুষের সুখ দুঃখের সাথী হতে পারে। চলার পথে সুখ দুঃখ যাই আসুক না কেন ও যেন হাসি মুখে সেটাকে জয় করতে পারে। আর আমার মনে মনে ইচ্ছে ও যেন দেশের দশের, আমার বাপির আমার বাবার মুখ উজ্জ্বল করতে পারে। ভগবানের কাছে ওর জন্য চাওয়ার তো আমার কিছু শেষ নেই, আর কামনা করি ওর দীর্ঘ। আমাদের বাড়ি ঠাকুরের সামনে ওর জন্মদিনটা পালন করা হয়েছিল। ওই যে সারাদিন ঠাকুরকে কতবার আর বাবিকে যে কতবার প্রণাম করছে তার ঠিক নেই। আবার সেজে গুজে এসছে দাদুর কাছে, বলছে দাদু আমার জন্মদিন এসছে, দাদুকে খাওয়াবে বলে। ছোট ছোট ছেলে মেয়েদের আবদার তো আমাদের মানতেই হয়। আজকে সারাদিনটা যতই আমি আনন্দের মধ্যে থাকি না কেন অনেকবার করে মনে পড়ছে আমার বাপির কথা, আমার বাবার কথা। দুজনের কেউই আজ নেই। গতবারের জন্মদিনে বাপি অনেকটাই অসুস্থ ছিল, তবে আমার ছেলে, আমি বলছিলাম যা গিয়ে দাদুকে একটু খাইয়ে দে কেকটা। ও আমার ছেলে নিয়ে গিয়েছিল, দিয়ে দাদুকে খাওয়াতে বেশ সুন্দরভাবে খাচ্ছিল। এই কথাটা আজকে বারবার করে মনে পড়ছে অনেকবার। আর বাপি আমার ছেলের জন্মদিনে 3 রকম 4 রকম করে মাছ নিয়ে আসতো, আর কি কি রান্না হবে বাপিই বলে দিত। আমরা তো এখন অনেকটাই বড় হয়েছে, আর দুঃখগুলোকেও লুকিয়ে রাখতে শিখেছি। আমার ছেলের জন্মদিনটা আমি এইভাবেই পালন করি। আমাদের কালী মায়ের মন্দির আছে আমাদের গ্রামে, ওই জন্মদিনে কিন্তু সকালবেলা উঠে স্নান টান করে নতুন জামা পরে ও কালী মন্দিরে যেত। বাবা নিয়ে যেত কিংবা আমি নিয়ে যেতাম, কিন্তু এবছর আর সেভাবে হবে না। আমার ছেলের জন্মদিনের মেনুতে ছিল, আমার ছেলের জন্মদিনে হয়েছিল ফ্রাইড রাইস, হয়েছিল ঝুরঝুরে আলু ভাজা, হয়েছিল আলু পটলের তরকারি, পনিরের তরকারি, আর হয়েছে আনারসের চাটনি, সঙ্গে ছিল একটু পায়েস, দই, মিষ্টি, আর অল্প করে কয়েকটা হয়েছিল। আমার সহচরী আমার বাড়িতে এলে আমার ফ্রিজটা আর নিঃশ্বাস ফেলার দুটো দিকই একদম দম বন্ধ অবস্থায় থাকে। আমার ভাইকে আমি আগে থাকতেই বলে দিয়েছিলাম যে ওর জন্মদিনের জন্য জামা প্যান্ট কিংবা কেক কিংবা বেলুন কিছু নিয়ে আসবে না, বাড়ি থেকে ওগুলো তো আনা হয়েইছে। ওর পিমনিকেও আমি বলে দিয়েছিলাম যেহেতু বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে আর নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। আমি ভাইকে বলছিলাম ও এখন একটু গল্পের বই টই পড়তেও ভালোবাসে, তুই একটা আবৃত্তির বই আর একটা গল্পের বইটা এরকম দেখে। গুড মর্নিং, ভেরি ভেরি গুড মর্নিং। এটা ছিল আরেকটা দিনের সকাল, আমার ছেলের জন্মদিনের পরের দিনের সকাল। যেহেতু আত্মীয়রা বাড়িতে এসে আমি একটু আমার বাগানের দিকে চলে গেছিলাম, দেখি কোনো সবজি টবজি পাই কিনা। আর আমার সহচরী বিকেলবেলা একটু রওনা দেবে, দেখছি ওর জন্য কিছু সবজি টবজি বাগান থেকে তুলে আনতে পারি কিনা। ওই যে তোমরাও দেখছো আমার সবজির ক্ষেতটা, আমার বাড়ির চতুর্দিকেই আমি এখন সবজির গাছ লাগিয়ে দিই। বর্ষার ছিটে ফোটা একটু আবহাওয়া পেতে গাছগুলো কত সুন্দর হয়েছে দেখো। বৃষ্টির জলে গাছপালাগুলো
গাছপালাগুলো এক অন্য রূপ ধারণ করে। আমার বাড়ির চতুর্দিকে আমি গাছপালাগুলো লাগিয়ে দিয়েছি। ওই যে চাল কুমড়োর গাছ, লাউ গাছ, ওলের গাছ, এমনকি ঘরের চালা টালাও আমি বাদ দিইনি। ওগুলো হচ্ছে চাল কুমড়ো গাছ আমি উঠিয়ে দিয়েছি ওই চালের উপরে। ওই চাল কুমড়ো গাছ কিংবা লাউ গাছ একটু মাচা জাতীয় জিনিসে খুব ভালো হয়। ছেলে তো একবার আমাকে বলে যে এবার পাগুলো সব মাথায় তুলেই আমাকে চলতে হবে। সবজির গাছ প্রচুর পরিমাণে লাগাতে ভালোবাসি। আমাদের বাড়িতে তো সবজি খাওয়া হয়, তবে আত্মীয় বন্ধু বান্ধবদেরও প্রচুর পরিমাণে দেওয়া হয়। ওই যে করলার গাছগুলো দেখছি, ওগুলো তুলবো করে পেকেই গেছে, মানে থাক আরেকটু বড় হোক ওইভাবে করতে করতে পেকেই গেছে। সকালবেলা আমি পুজো পাঠ শেষ করে একটু বাগান থেকে চক্কর দিয়ে ঘুরে এলাম। সকালবেলা আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি চাটা খাবো কিনা। বাড়িতে অনেক একটু বেশি কাজ থাকলে আমি সকালবেলা চাটা একটু খাই না। সকালবেলায় এই ছোলা দিয়ে একটা তরকারি করবো মুড়ি টুড়ি খাওয়ার জন্য। তারপরে মায়ের ছেলে তো বাজার থেকে মাছ নিয়ে চলে এসছে, ওই কাতলা মাছ নিয়ে এসছে আর একটু চিংড়ি মাছ নিয়ে এসছে, আর চারা মাছ সেভাবে কিছু। আর ওই যে আমি ছোলার তরকারিটা করেছিলাম রোজগেরে যে সমস্ত মশলাগুলো থাকে ওগুলো দিয়েই করেছি সকালবেলা মুড়ি খাওয়ার জন্য। আর রাতের বেলা যে সমস্ত তরকারিগুলো হয়েছিল ওগুলো একটু বেশি হয়ে গিয়েছিল, ওগুলো একটু ফ্রিজে তুলে রাখা হয়েছে। আর রাতের বেলা আমার ভাই চলে গেছে ওর বাবা বাড়ি থেকে। আমার কাকু, আমার কাকিমা, আমার মা, ওরা তো কেউই আসেনি। তাই রাতের বেলা মা বলেছিল যে ভাইকে একটু দিয়ে দিতে, আমি তো ভাইকে দিয়ে দিয়েছি। আর ভাইরও আজকে একটু নিমন্ত্রণ আছে, যেহেতু কালকেও হচ্ছে নিরামিষ খেয়ে গেছে বাড়িতে, আর যেহেতু বাড়িতে মাছ হচ্ছে ওকে একটু নিমন্ত্রণ করা হয়েছে। আজকে ভাইও আসবে, আর আমার দিদির বাড়ি তো আছেই। আর সহচরীরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওরা বিকেলে রওনা দেবে। আমার ছেলে কিন্তু চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসে, আমার ছেলে, ওর দিদি ভাই। তাই ওই যে চিংড়ি মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছের একটা তরকারি হয়েছে, ওই যে নারকেল চিংড়ি একটু বেশি করে ঝোল রাখা হয়েছে। কেন, ওর ভাই বোন দুজনই ভীষণ পরিমাণে চিংড়ি মাছের ঝোলের জুসটা খেতে ভীষণ পরিমাণে ভালোবাসে। আর এই সময় আমি আমার ভাগ্নিকে বলছি যে কচিমা একটু আমাদের একটু ফটো তুলে দাও। ওই যে বাজার থেকে মাছের ডিম এনেছিল ওগুলোর ভাজা একটু আমি ওদিকের কড়াইটা বসিয়ে দিয়েছি, আর দিদিকে এদিকে ভয়েসটা দিতে দিতে আমার হাসিও পাচ্ছে। কেন, আমি দিদিকে বলছি যে তুমি ওদিকে ক্যামেরার দিকে মুখ ঘুরে বলো যে আমরা এই গরমে রান্না করতে করতে গলত দিদি আর আমি মিলে একটা পদ রান্না করে নিচ্ছি। আর অনেক প্রতীক্ষার পরে এসে আমার ছেলের সেই বার্থডে গিফট দিদিভাই কাটছে, আর পেছনে সে নেচে নেচে অস্থির হয়ে যাচ্ছে। ছোটরা যে এখন কার্টুনগুলো দেখে না, কি হাল্ক, থর, স্পাইডারম্যান, সুপারম্যান, ব্যাটম্যান, ও জন্মদিনে 2-3 মাস আগে থেকেই বলে দিয়েছি দিদিভাইকে যে তার ওই গিফটটাই। আমার ছেলের জন্মদিন হয়ে গেছে তো কত আগে, আমি কিন্তু ভিডিওটা দিচ্ছি ওই 9-10 দিনের মতো পরে। সময় ওর খেলনাগুলো থাকে ওর বালিশের কাছে। ওর এমন ইচ্ছে পারলেও স্কুলে, টিউশন সব জায়গাতেই নিয়ে চলে। এবার আমি কাতলা মাছের তরকারিটা একটু বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল গরম হতে দিয়েছি গরম মশলা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, টমেটো। আমি নিজেও জানি না যে কাতলা মাছের কি রান্না করব। দিয়েছি পেঁয়াজ বাটা। কয়েকদিন আগে আমি একটা রান্না করেছিলাম, ওই রান্নাটা খেয়ে মার একটু ভালোই লেগেছিল। দই দিয়ে করেছিলাম। মা বলছে যে দই কাতলা করো, তবে আদৌ আমি জানি না সেদিন আমি কি রান্না করেছিলাম, মাথাতেই তো নেই যে কিভাবে আমি রান্নাটা করেছিলাম। তাই পেঁয়াজ বাটা দেওয়ার পরে পোস্ত বাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে উপর থেকে জল ঢেলে দিয়েছি। দিদি কি করছে যে হিসেব করে করে মাছগুলো দিচ্ছে। আর দিদি বললো কি, যেহেতু নারকেলের খোসাগুলো একটু পড়েই আছে, আর হচ্ছে ওই চিংড়ি মাছের মাথাগুলোও ছিল, আর একটু বাড়িতে ডাল ভেজানো ছিল, তাই দিদি বললো কি যে ওগুলো একসঙ্গে বেটে একটু বড়া করে নে। তাই আমি একটু বড়া করে নিয়েছি, ওগুলো আমরাই খেয়েছি। ব্যাস, দুপুরের রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আমি জায়গাও করে বেশি রান্নাটা হয়ে গেছে। আর ওই যে বলছি না, ওই যে বড়া ভাজাটা আস্তে আস্তে করে হচ্ছে, আর ওদিকে বেলাও অনেকটা হয়েছে। চলো ভাতগুলো বেড়ে নিই। অনেকজন হলে আমার দিদি কিন্তু আমাকে অনেকটাই সাহায্য করে। আর ওই দিদি কিন্তু বাপিটা ছিল 51বর্তী পরিবারে, দিদি ছিল তখন ওই 51বর্তী পরিবারের বড়। তাই খাওয়া দাওয়ার ব্যাপারে বা অন্যান্য বিষয়ের ব্যাপারে কাকে কতটা কি পরিমাণ দিতে হবে দিদির হিসাব কিন্তু নখদর্পণে। চলো আমরা সবাই দুপুরের খাওয়া দাওয়া করে নিই। অনেকক্ষণ শুনলে তোমরা, দিন ধরে বেশ অনেকটাই পরিশ্রম হয়েছে। মা বলছে কি রাতে বেলা রান্না টান্না করতে হবে না, ওই আমরা মশলা মুড়ি তরকারি অনেক ছিল। তো আমার মায়ের অনেক বড় একটা গুণ আছে। দুপুরবেলা আমার ভাই যে এসেছিল, আমার মা ওগুলোকে একটু করে বাঁচিয়ে রেখেছিল। আমার ওই বাড়ির জন্য ভাইয়ের হাতে মা একটু তরকারি পাঠিয়েছে। আমার ওইগুলো ভীষণ ভালো লাগে। আমার মা ভীষণ বড় মনের একটা মানুষ। বাবা মাকে তো অনেক যত্নে রাখবো, অনেক খুশিতে রাখবো, সেই সঙ্গে নিজেরা অনেক ভালো থাকবো। নিজেরা ভালো থাকলে তো অপরকে ভালো রাখতে পারবো। আর যখন নিজের অনেক মন খারাপ হবে তখন নিজের পছন্দের কাজগুলো করতে চেষ্টা করো। ভালো লাগলে একটা লাইক করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। থ্যাংক ইউ অ্যান্ড গড ব্লেস ইউ।